আসসালামু আলাইকুম সবাইকে। ফারজানা সিম্পল লাইফে আপনাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আমি ফারজানা চট্টগ্রাম থেকে আজকে আরেকটা নতুন ব্লগ শুরু করতে যাচ্ছি। আশা করি আপনারা যেখান থেকে আমার ব্লগটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তা আজকে আমি কিছু সিঙ্গারা বানাবো, যেহেতু আগামীকালকে আমার বাসার দাওয়াতের আয়োজন, তো কিছু সিঙ্গারা বানিয়ে রাখছি, মেহমানদেরকেও দেওয়া যাবে। আর বিকেলে নাস্তার সময় দেখা যায় বাচ্চারা এটা সেটা খেতে চায়, বা তাসিদ ভাই স্কুল থেকে আসার পর নাস্তা খেতে চায়। তো একটু ফ্রোজেন নাস্তা থাকলে দেখা যায় হুটহাট ভেজে খাওয়া হয়, বা কোনো একটা মেহমান আসলে দেওয়া যায়। তো আমি এখানে অনেকগুলাই সিঙ্গারা বানিয়ে ফেলেছি অলরেডি। আর আজকে সিঙ্গারাগুলো মাশাআল্লাহ অনেক বেশি মজা হয়েছে। সিঙ্গারায় দেখা যায় পুরটা যদি মজা হয়, সিঙ্গারাটা কিন্তু এমনিতেই খেতে ভালো লাগে। তো এটা পরের দিন সকালের জন্য আমি নাস্তা বানিয়েছি, অনেকগুলো রুটি বানিয়েছি। তো বাসায় যেহেতু সবাই রুটিটা খাই, তো আমি এখানে সকালে ওঠার পর সকালের জন্য নাস্তা রেডি করে সকালের নাস্তাটাও খেয়ে নিয়েছি। তো আজকে আমার বাসায় দাওয়াতের আয়োজন রাতের জন্যে। তো আমি সকাল থেকেই কিন্তু আমার রান্নাবান্না শুরু করে দিয়েছি, যাতে রাতে তাড়াহুড়া না হয়। তো আমি সকালে আগে ঘুম থেকে ওঠার পর মাছ মাংস যেহেতু কালকেই আনা হয়েছে, তো এগুলো আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো এগুলো আমি উঠে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর আমি রান্নাটাও শুরু করে নিয়েছি। আগে আমি ভাজাভাজির কাজটা করে নেব। তো আজকে দাওয়াতের জন্য বেশি আইটেম বানাবো না, তো মাত্র কয়েকটা আইটেম বানাবো। তো আমি আজকে চিকেন রোস্ট বানাবো। রোস্টের জন্য আমি মাংসটা একটু হালকা ফ্রাই করে নিয়েছি। এরপর রুই মাছ ভুনা করব। রুই মাছ ভুনার জন্য আমি মাছটা একটু ফ্রাই করে নিচ্ছি। এরপর মশলা দিয়ে টমেটো দিয়ে একটু ভুনা করব আর কি। আর আমার ছোটো বোনের শাশুড়িরা দেখা যায় কাঁচা মাছটা খায় না। আমাদের এখানে দেখা যায় কাঁচা মাছটা রান্না করা হয়, সবসময় কিন্তু মাছ ফ্রাই করে রান্না করা হয় না। তো ওদের ওখানে দেখা যায় মাছটা ফ্রাই করে তারপর খাওয়া হয়। ওরা কাঁচা মাছ দেখা যায় খুবই কম খায়। তো এদিকে আমাদের একটা বড় রুই মাছ আনা হয়েছে। এটা কেটে বেছে পরিষ্কার করেই আনা হয়েছে বাজার থেকে। আমি শুধুমাত্র একটু ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো হালকা হলুদ আর মরিচের গুঁড়া লবণ দিয়ে আমি ফ্রাই করে নিয়েছি, তারপর এটা রান্না করব। তো আমার রান্নার পর্ব একটা একটা চলছে, আমি একটার পর একটা বসিয়ে দিচ্ছি। মশলা করা থাকলে দেখা যায় রান্না করতে আর বেশিক্ষণ সময় লাগে না। তো রান্নার কাজটা আমি একদম সকাল থেকেই শুরু করেছি। দেখা যায় রান্নার আগে অনেক কাজ থাকে, সব মাছ মাংস সব ধুয়ে পরিষ্কার করে নিতে হয়, এরপর মশলা বাটাবাটি করে নিতে হয়। এরপর রান্নাটা অল্প সময়ে কিন্তু হয়ে যায়। সব কিছু যদি হাতের কাছে থাকে রান্না করতে আর বেশিক্ষণ সময় লাগে না। তো চুলায় আমি একটার পর একটা বসিয়ে দিচ্ছি। এখন আমি চিকেন রোস্টটা রান্না করে নিয়েছি। মশলাটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এরপর চিকেনটাও দিয়ে দিয়েছি। তো আমি বাসায় আসার পর আজকেই কিন্তু আমার বাসায় দাওয়াতের আয়োজনটা করছি। মূলত আমার ছোটো বোনও যেহেতু প্রেগনেন্সির লাস্ট মাসেই ছিল, তো আর বাসায় কাউকে দাওয়াতও দেওয়া হয়নি। ও যেহেতু আসতে পারছে না, তো মাঝখানে আমার মা এসেছিল, ভাবি এসেছিল। তো ওরা আমার বাসা দেখে গিয়েছে। আর আমাদের বাসা যেহেতু পাশাপাশি সবার বাসা, তো আজকেই দাওয়াতের আয়োজনটা করা হচ্ছে, মানে সবাই একসাথে আর কি। তো আজকে আমার ছোটো বোন আমার বাসায় প্রথমবার আসবে, তাও আবার নতুন বেবি নিয়ে। তো আমার বোনের শাশুড়ি আর যাও আসবে সাথে, ওরাও যেহেতু আছে, ওদেরকে দাওয়াত দেওয়া। তো আমার বোনকে দাওয়াত দিয়ে বাসায় আনতে হবে সেটা কিন্তু না। আমার বোন যেহেতু যখন তখন আমার বাসায় আসতে পারে। আমার মারাও এসেছিল, যে ওদেরকেও আমি দাওয়াত দিইনি। তো মেয়ের বাসায় কিন্তু এমনিতে এসে ঘুরে গিয়েছে, দেখে গিয়েছে। তো যেহেতু আমার বোনের শাশুড়ি আর যা আছে, ওদেরকে তো দাওয়াত দিয়ে আনতে হবে। তো এদিকে আমার রান্না বান্না চলছে। আমি এখন গরুর মাংস বসিয়ে দিচ্ছি। আসলে বললাম না, যদি মশলা করা থাকে সব কিছু হাতের কাছে গুছিয়ে রাখা হয়, রান্না করতে কিন্তু বেশিক্ষণ সময় লাগে।
তো আজকে বাসায় হচ্ছে আমাদের 3 ফ্যামিলি দাওয়াত দেওয়া হয়েছে। আমার মায়ের বাসার সবাইকে, এরপর আমার ছোটো বোনের বাসার সবাইকে, এরপর আমার ভাবির মা বাবাকেও দাওয়াত দেওয়া হয়েছে। কারণ ভাবির মা বাবা যেহেতু আমার শ্বশুরবাড়ির আত্মীয়, নুসেবা আব্বুর হচ্ছে আপন ফুফাতো ভাই। তো আমাদের বাসার একদম সামনেই ভাবির মায়ের বাসা। তো ভাবির বাবা হচ্ছে ঢাকাতে থাকে, ঢাকা থেকে এসছেন। তো নুসেবা আব্বু ওনার ফুফাতো ভাই আর ভাবিকেও দাওয়াত দেওয়া হয়েছে আর কি, তো আমার ভাবির মা বাবাকে। তো আজকে সবাই রাতের খাবার খাবে আমার বাসায়। তো আমি একটু আগেই রান্নাটা করে নিয়েছি। দেখা যায় মেহমান আসলে না কাজকর্ম করতে ইচ্ছে করে না, বা মেহমানের সামনে রান্না করতেও ইচ্ছে করে না, একটু কথা বলতে পারি না, বা দেখা যায় মেহমান আসলে একটু নাস্তা দিতে বা ভাতের আয়োজন করতে, টেবিল গুছাতেই কিন্তু অর্ধেক সময় চলে যায়। আর বাসা যেহেতু সবার কাছাকাছি, দেখা যাবে সবাই রাতে খাওয়ার আগেই আসবে, বিকেলের দিকে আসবে না। যাই হোক, অনেক কথাই বলছি রান্না করতে করতে। আর দেখতে দেখতে কিন্তু একটা বছর ঘুরেই মাহে রমাদান কিন্তু আবার চলে এসেছে। তো আমি আজকে যেহেতু ব্লগটা শেয়ার করছি, আজকে রাতেই হয়তো সেহরিটা খাবে, আজকেই কিন্তু প্রথম তারাবিটা হবে। তো আপনাদের কার কীরকম রোজার আয়োজন করেছেন বা রোজার প্রস্তুতি নিয়েছেন? আসলে আমি কিন্তু রোজার 2-3 দিন আগেই নিয়েছি, আমাদের রোজার বাজার করা হয়েছে। প্রতি বছর দেখা যায় রোজা আসলে আমার ঘরে একটা অন্যরকম আনন্দ কাজ করে, যেহেতু আমার বাচ্চারাও রোজা রাখে। নুসাইবা, দোহা, তাসির সবাই কিন্তু রোজা রাখে। আর নুসাইবা তো সবগুলাই রোজা রাখে, কয়েকটা মাত্র আমি রাখতে দিই না, যেহেতু একটু অসুস্থ, একটু দুর্বল হয়ে যায় আর কি। তো বাচ্চারা এত বেশি খুশি হয় রোজার মাস আসলে। রোজা আসার আগে থেকেই কিন্তু আমার বাসায় আনন্দ শুরু হয়ে গিয়েছে। তো আমিও রোজার প্রস্তুতি নিয়েছি, বাজার সদাই করেছি, গুছিয়ে রেখেছি, সেগুলো কিন্তু আপনাদের সাথে শেয়ার করব কয়েকদিনের মধ্যে। যেহেতু আমার ব্লগ জমা আছে, এগুলো দাওয়াতের ব্লগ, প্রায় 8 থেকে 10 দিন আগেরই ব্লগ আমি আজকেই শেয়ার করছি। যেহেতু আমি কেকের অর্ডারেও কাজ করছি, পাশাপাশি সংসারও গুছাতে হচ্ছে, বাচ্চাদেরকে স্কুলে পাঠানো থেকে শুরু করে একটু ব্যস্ততার মধ্যেই আছি। দেখা যাচ্ছে আমি যেহেতু একা হাতে করছি সব কিছু, তো সামনে হেল্পিং হ্যান্ড রাখবো ইনশাল্লাহ, তখন হাতের কাজ দেখা যাবে অন্যজনকে একটু দায়িত্ব দেওয়া হবে, বা অন্যজন একটু করে দিলে দেখা যায় কাজের একটু সহজ হয়ে যাবে। তো রোজার মাস আসলে আমারও নিজেরও দেখা যায় অনেক বেশি খুশিটা কাজ করে। আসলে একটা বছর কিভাবে পার হয়ে গেল আমার মনে হচ্ছে। এই তো সেদিন আমি রোজার বাজার করেছি, বাচ্চাদের জন্য শপিং করেছি। আসলে খুবই দ্রুত একটা বছর চলে গিয়েছে, আমাদের হায়াত কমে যাচ্ছে। এটা কোরআনে লেখা ছিল, একটা সময় আসবে, একটা দিন হয়তো 6 মাসের সমান হবে, এত বড় দিন থাকবে, মানে সময়টা এত বড় থাকবে। আর একটা সময় আসবে, একটা দিন মাত্র 1 ঘন্টার মতো লাগবে। তো আমাদের মনে হয় এই অবস্থা হয়েছে, আমাদের দেখা যাচ্ছে একটা বছর মনে হয় একটা মাসের মতো লাগতেছে, খুবই দ্রুত কিন্তু সময়টা পার হয়ে যাচ্ছে। তো এদিকে হচ্ছে আমার আয়াস বাবাকে দেখতে পাচ্ছেন, পুরা ঘর কিন্তু দৌড়াদৌড়ি করছে, ও বড় ফুফির বাসায়। আসলে বাচ্চারা থাকলে না ঘরের সৌন্দর্য কিন্তু বেড়ে যায়, বাচ্চারা এদিক সেদিক দৌড়াদৌড়ি করবে, এরপর খেলাধুলা করবে। তো এদিকে আমি বাসাটাও একটু গুছিয়ে নিয়েছি, যেহেতু মেহমান আসবে। আর শহরে যেহেতু আমি মাত্র 2 মাস হলো নতুন সংসার শুরু করেছি, এখনও পুরা সব বাসা গুছিয়ে উঠতে পারিনি আর কি। আর তাসিরের রুম এখনও খালি পড়ে আছে, ওখানে বেড দিতে হবে, পড়ার টেবিল দিয়েছি। তো আস্তে আস্তে সব কিছু হবে, দেখা যায় একসাথে একটা সংসার গোছানো কোনোদিনও সম্ভব না। তো আমার বাচ্চারা যেহেতু এখনও ছোট, দাদুর সাথে থাকে, এরপর আমার সাথে থাকে। তাসির কিন্তু এখনও আলাদা রুমে থাকছে না আর কি, তাই ওখানে খাটও দেওয়া হয়নি। তো এদিকে আমার মেহমানরাও চলে এসেছে, আম্মু, ভাবি, মেরিন আগেই চলে এসেছে। তো এখন হচ্ছে অরিনরা এসেছে, অরিনের শাশুড়ি, খালাম্মা, এরপর ভাবি সবাই এসেছে। এখন মনে হচ্ছে আমার ঘর পুরোই ভর্তি। আসলে মেহমান আসলে না, আগে থেকেই কিন্তু আমার মেহমান আসলে অনেক বেশি ভালো লাগে, মেহমানদের জন্য রান্না করতে অনেক বেশি ভালো লাগে। আমার মেহমান আসলে কেন জানি অনেক আনন্দ কাজ করে, যে কোনো মেহমান হোক, সেটা শ্বশুরবাড়ির মেহমান হোক বা বাবার বাড়ির মেহমান হোক, আমার অনেক বেশি ভালো লাগে ওদেরকে কোনো কিছু বানিয়ে খাওয়ানো বা কোনো কিছু রান্না করে খাওয়ানো।
তো এই তো আমি মেহমানদের জন্য নাস্তা দিয়ে দিয়েছি। সবাই হচ্ছে নাস্তা খেতে বসে গিয়েছে। আজকে মেহমানদের জন্য আমি কেক বানিয়েছি, পাউন্ড কেক বানিয়েছি অরেঞ্জ ফ্লেভারের, আর নুডলস বানিয়েছি, সিঙ্গারা বানিয়েছি, এরপর ডাল পাকন পিঠা বানিয়েছি, মিষ্টি দিয়েছি। তো একটু পর কিন্তু ভাতের সময় হয়ে যাবে, তবুও মেহমান এসেছে, একটু হালকা পাতলা নাস্তা না দিলে কিন্তু ভালো লাগে না। তো সবাইকে বলেছিলাম একটু আগেই চলে আসার জন্যে, সবাই একসাথে বসে গল্প সল্প করতে পারবো। দেখা যায় ওরও যেহেতু ছোট বাচ্চার মা হয়ে গিয়েছে আমার বোন, বের হতেই কিন্তু সময় চলে যায় বাচ্চাদের নিয়ে, মানে ঠিক সময় যে কোথাও বেড়াতে যেতে পারবো সেটা কিন্তু হয়ে ওঠে না। আমারও কিন্তু সেম অবস্থা। এদিকে হচ্ছে আমার হামজা বাবাও চলে এসেছে, আর খালামুনির বাসায় হচ্ছে ওর নতুন এসেছে। ওর উপলক্ষে কিন্তু এই আয়োজন, ওর জন্যই কিন্তু ওর মা আগে আসতে পারেনি। আমার ভাবির মাও এসেছে, বাবাও এসেছে। তো ভাবির ভাই আইমান অসুস্থ ছিল, ও আসতে পারেনি, ওকে আবার নুসরাত আপু ফোন করে আনা হয়েছে আর কি। ওর বাসা আর আমার বাসা একদম সামনাসামনি। তো শহরে দেখা যায় আত্মীয় স্বজন পাশাপাশি থাকলে বা কাছাকাছি থাকলে অনেক বেশি সুবিধে। একজনের বিপদে আপদে বা ওর কোনো প্রবলেম হলে আরেকজনকে সহযোগিতা করা যায় আর কি। আমি এখানে বাসা নেওয়ার কারণ হচ্ছে এখানে আমার মায়ের বাসা, এরপর আমার বোনের বাসা, আমার ভাই বোন সবাই এখানে আমার পাশে। তো সেই কারণে হচ্ছে সবার পাশাপাশি থাকতে চেয়েছি। তো এটার জন্য আলহামদুলিল্লাহ। তো এদিকে হচ্ছে নাস্তার পর্ব শেষ করে আমি টেবিলে ভাতও দিয়ে দিয়েছি, ভাবির বাবা যাওয়ার জন্য তাড়া দিচ্ছে। তো অন্যদিকে মিহির বাবাও খেয়ে বাসায় চলে যাবে বলছিল, তাই আমি আগে ছেলেদেরকে ভাত দিয়ে দিয়েছি, ভাবির মা বাবাকেও দিয়ে দিয়েছি একসাথে। তো ওরা খাওয়া শেষ করে এরপর মেয়েদেরকে দিব, খালাম্মা ভাবি এরপর অরিন আমার বোনরা সবাই একসাথে বসে যাবে। তো দাওয়াতের উপর দাওয়াত, কিন্তু গতকালকে আমরা খেয়েছি অরিনের বাসায় হামজার আকিকার দাওয়াত খেয়েছি। আজকে হচ্ছে আমার বাসায় দাওয়াত রাতের বেলায়। তো আগামী কালকে হচ্ছে আমাদের বাসা, আমার মায়ের বাসায় দাওয়াত, আয়াসের বার্থডে। তো আয়াসের বার্থডের দাওয়াতও যাব আমরা। বাসায় হচ্ছে একটার পর একটা দাওয়াতের আয়োজন চলছে। তো এদিকে হচ্ছে মেহমানরা সবাই রাতের খাবার খেয়ে নিয়েছে, মিহির বাবা তো খেয়ে মাত্রই চলে গিয়েছে, ভাবির মা বাবাও যাওয়ার জন্য তাড়া দিচ্ছে। সবাইকে খাওয়ার পর আমি মিষ্টি ফ্রুটস দিয়ে দিলাম। তো সবাই মিলে একটু বসে গল্প সল্প করবো, সেই সময়টাও নেই। আর এখানে রাত বেশি হলে দেখা যায় লিফট বন্ধ করে ফেলে আমার মা সিঁড়ি বেয়ে উঠতে পারে না। তো আমার আজকের ব্লগ এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, আমাদের সবার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।